৩ দিনের মাথায় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং এই মুহূর্তে আমি যেটা সবথেকে যে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা পাচ্ছি সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট। কিভাবে রিপোর্ট রাইটিং করব? কোন ধরনের রিপোর্ট রাইটিং কিভাবে করব? যদিও আ আগের ভিডিও অর্থাৎ গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও ছিল যেটা। এবং যেখানে আলোচনা করেছিলাম যে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করেছো, বই থেকে বা ইউটিউব চ্যানেল থেকে বা নিজের টিচারের কাছ থেকে। সেই ফরম্যাট গুলোকেই এপ্লাই করো তাহলেই হবে। আ তবুও আমি একটা নির্দিষ্ট ফরম্যাট আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এটা দেখাচ্ছি মানে এটা ডেফিনিট। আমি এটাকে একেবারে ধ্রুব সত্য বলে দাবি করছি। এর বাইরে সঠিক কিছু হয় না। এটা একেবারে বেস্ট। এরকম কোনটাই আমি দাবি করছি না। অন্যান্য বিভিন্ন রকম ফরম্যাট যেগুলো প্রচলিত, তার মধ্যে থেকেই সেই প্রচলিত ফরম্যাট গুলোর উপরেই আধারিত একটা ফরম্যাট আমি এখানে জাস্ট দেখানোর চেষ্টা করছি। ২-৩ রকমের রিপোর্ট আমি ৩ রকমের রিপোর্ট রাইটিং এখানে দেখানোর চেষ্টা করব। ১ নম্বর হচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ইত্যাদি ধরনের যে রিপোর্টগুলো এসে থাকে। ১ম এ সেই ধরনের একটা রিপোর্ট সেটা ইংরেজিতে এবং দ্বিতীয়ত হচ্ছে সেমিনার, ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ড্রাইভ, আ ব্লাড ডোনেশন ক্যাম্প এই টাইপের যে রিপোর্টগুলো আসে আমি ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে একটা রিপোর্ট দেখাবো যে এটা আমরা কিভাবে করব। এবং ৩ নম্বর হচ্ছে যে পোস্ট এডিট যাকে আমরা বলছি অর্থাৎ সম্পাদকীয় পাতায় যে লেখাগুলো থাকে, সেরকম বিশ্লেষণধর্মী বা বিশ্লেষণমূলক লেখা যদি হয় সেটা আমরা কিভাবে করব সেটা বাংলায় আমি দেখাচ্ছি। অনেক রকমের ফরম্যাট দেখিয়ে আমি দীর্ঘায়িত করতে চাইছি না বিষয়টাকে। একেবারে আ খুব সংক্ষিপ্ত পরিসরে যতটা সংক্ষিপ্ত পরিসরে সম্ভব হয়, আমি সেই কারণে আর ওই আলাদা করে ফরম্যাট বা স্ট্রাকচার কিছু দেখাচ্ছি না। আমি একদম একটা ওয়ার্কআউট করা এক্সাম্পল ৩ টে, সেরকম ৩ টে ওয়ার্কড আউট এক্সাম্পল নিয়ে আমি এটাকে দেখানোর চেষ্টা করছি। আ দেখো কতটা সেটা কাজে লাগে। একদম ১ম এ যেটা, গতকাল আমরা আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে জিএনআর। এই জিএনআর মানে কি? জিএনআর মানে বলেছিলাম যে জেনারেল নিউজপেপার রিপোর্ট। জিএনআর মানে এটা কোনো চলতি পরিভাষার কোনো লফজ নয় বা কোনো টার্ম নয় বা কোনো গ্রামাটিক্যাল টার্ম নয়। এটা সম্পূর্ণ আমাদের দেওয়া একটা নামকরণ সুবিধার জন্য, সংক্ষিপ্ত ভাবে বলার সুবিধার জন্য। জেনারেল নিউজপেপার রিপোর্ট মানে হচ্ছে একদম সাধারণ প্রতিবেদন যেগুলো থাকে। যেমন এই ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, আ তারপরে আগুন লাগা, নৌকো ডুবে যাওয়া, বাস উল্টে যাওয়া, আম বা চুরি, ডাকাতি, ছিনতাই, আরো বিভিন্ন রকমের যেগুলো হয়, যেগুলো এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। হ্যাঁ? তো সেরকম ধরনের একটা রিপোর্ট আমি এখানে দেখানোর চেষ্টা করছি এবং এগুলো সবকটাই কিন্তু একেবারে ক্লার্কশিপের কথা মাথায় রেখে। অর্থাৎ ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা জানি মোটামুটি ১২০ থেকে ১৫০ শব্দের মধ্যে আমরা আ লিখলে সেটা আইডিয়াল আ হবে ওই সিচুয়েশনে এবং ওই টাইম লিমিট যেটা আমাদের জন্য বরাদ্দ থাকে সেই টাইম লিমিটের মধ্যে দাঁড়িয়ে, টাইম লিমিটের কথা মাথায় রেখে এবং যে ভীষণ রকম তৎপরতার সাথে আমাদের ডিল করতে হয় ক্লার্কশিপ পরীক্ষায় সেটার কথাও মাথায় রেখে মোটামুটি ১৫০ র আশপাশে যদি আমরা রাখি সেটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট বলে আমরা মনে করছি। তো মোটামুটি সেরকমই এখানে হয়তো একটু বেশি আছে সংখ্যাটা। মোটামুটি তার কাছাকাছি রেখে আমি এটাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমরা সবার ১ম এ জানি যে একটা হেডলাইন আমরা কিছু দিয়ে এখানে বলা হয়েছে প্রশ্নটা যে ড্রাফট আ রিপোর্ট অন আ ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্ট এর উপরে রিপোর্ট লেখো। একটা হেডলাইন দেওয়া হয়েছে। হেডলাইন আগেও বলেছি যে should ideally be within 4 to 6 ওয়ার্ডস বা 4 to 7 ওয়ার্ডস মেক্সিমাম। এখানে আ আছে হচ্ছে ৫ টা ৭ টা ওয়ার্ড। ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট এট XYZ ক্লেইমস 15। ক্লেইমস মানে হচ্ছে মানে মৃত, কতজন মৃত সেটা হচ্ছে ১৫ জন মারা গেছে এবং XYZ আমরা জানি কোনো অরিজিনাল জায়গার নাম আমরা দেব না, যদি না আমাকে কোনো অরিজিনাল জায়গার নাম বলে দেয়। ধরো আমাকে কোথাও বলে দিচ্ছে যে আ একটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা কোনো পার্টিকুলার জায়গার নাম মেনশন করে দিল। যেমন সেই ওড়িশায় একটা ভয়াবহ একটা আ দুর্ঘটনা হয়েছিল করমন্ডল এক্সপ্রেসে। আ বাহানাড়া আ স্টেশনটার নাম ছিল প্রবাবলি। তো সেটা যদি মেনশন করে দেয় যে কোন পার্টিকুলার ঘটনার কথা জানতে চাইছে সেটা যদি মেনশন করে দেয় তাহলে সেই অরিজিনাল জায়গার নাম, ট্রেনের নাম ইত্যাদি সবকিছু লিখবে। কিন্তু যদি তোমাকে বলে যে তুমি randomly একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে লিখো, তাহলে সেখানে আমি XYZ, ABC এই যে আ বর্ণমালা গুলো মানে ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো, তার বাইরে আমি খুব একটা যাব না। এই অক্ষরগুলোর বাইরে আমরা আমরা খুব একটা যাব না। তাহলে ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট এবং এখানে আরেকটা জিনিস চেষ্টা করা হয়েছে। আমিও তোমাদের যখন বলেছিলাম একটা ভিডিও ছিল আমার যে
এআই কে দিয়ে কিভাবে খাতা চেক করাবে? সেটা বলার সময় আমি বলেছিলাম যে, খাতা চেক করানোর সাথে, সাথে এআই কে বলবে যে তোমাকে ২-১ টা হেডলাইন একটু লিখে দেওয়ার জন্য। এবং আম হেডলাইনটা লেখার সময় আ যদি তুমি সঠিকভাবে প্রম্পট দাও, আমার দেখবে আমি এই প্রম্পট গুলো কিভাবে খাতা চেক করাবে, কি করাবে, এই প্রম্পট গুলো সবই আমার Telegram, WhatsApp গ্রুপগুলোতে দিয়ে দিয়েছিলাম। ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে পেয়ে যাবে ঢুকলে। প্রত্যেকটা জিনিস কিভাবে চেক করাবে সেটা বলা ছিল। তো সেখানে বলেছিলাম যে একটু হেডলাইন গুলো যদি তৈরি করিয়ে নেওয়া যায় ২-১ টা ভালো হয়। এবং এই হেডলাইন তৈরি করানোর সময় খুব বেশি না হোক, অন্তত একটুখানি যদি alliteration এর দিকে নজর দেওয়া যায়। উম alliteration কি? alliteration হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আ অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট বলব না, কনসোনেন্ট সাউন্ড, একই সাউন্ড ২ বার ৩ বার আসছে পরপর। সেটাকে বলা হয় alliteration। এই alliteration এর আ যদি প্রভাব খানিকটা থাকে, তাহলে শুনতে ভাল লাগে হেডলাইনটা। অন্যদের থেকে হয়তো তোমার হেডলাইনটা একটু শুনতে ভালো হবে। এবার তুমি যে কমন কিছু পাবে পরীক্ষায় তার কোনো নিশ্চয়তা নেই। যদি পাওয়া যায়, আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করছি কোনো একটা বিষয়, সেটার হেডলাইন যদি আমরা এভাবে করিয়ে নিতে পারি। যাই হোক। তো এখানে দেখো সেরকম একটা রয়েছে যে আ ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট, টিটি, ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট এট XYZ ক্লেইমস 15 এবং বাই আ স্টাফ রিপোর্টার আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের বাইলাইন। আমরা কোনো হেডলাইন দিচ্ছি না। সরি, আমরা কোনো আন্ডারলাইন করছি না। হেডলাইনকে কোনো আন্ডারলাইন আমরা করছি না। বাই আ স্টাফ রিপোর্টার একটা বাইলাইন দিচ্ছি। আমরা জানি যে বাই আ স্টাফ রিপোর্টার করতে পারি, বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট করতে পারি, বাই আ লোকাল করেসপন্ডেন্ট করতে পারি, বাই XYZ করতে পারি। আ যেখানে ওই ব্যক্তির নাম দেওয়ার প্রয়োজন সেখানে। তো এটা খুব সাধারণ ঘটনা। সাধারণ ঘটনার ক্ষেত্রে আমরা বাই আ স্টাফ রিপোর্টার ব্যবহার করে থাকি। এখানে আমরা বাই আ স্টাফ রিপোর্টার ব্যবহার করছি। তারপরে আমরা প্লেস এবং ডেট দিচ্ছি XYZ এবং এখানে অগাস্ট। আ এটা আন্ডারলাইন করলে একটা সমস্যা হবে বুঝতে। যাই হোক, XYZ এটা হচ্ছে আমার প্লেস। প্লেস যেহেতু আমরা অরিজিনাল প্লেসের নাম দিই না, এখানে তুমি প্লেস XYZ বলেও মেনশন করতে পারো। যে XYZ বিষয়টা কি সেটা যদি তুমি ডেফিনিট ভাবে বোঝাতে চাও, তুমি প্লেস XYZ বলতে পারো। এবং তার সঙ্গে হচ্ছে ডেটটা। ডেটের ক্ষেত্রে আমরা ১ম এ মাসের নাম দিই এবং তারপরে তারিখটা দিই। দিয়ে আমরা একটা কোলন দিয়ে আ শুরু করছি রিপোর্ট রাইটিংটা। ৩ টে প্যারাগ্রাফ বলা হয় যেকোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে অন্ততপক্ষে যদি ৩ টে প্যারাগ্রাফে সেটাকে লেখা যায়, আ ভালো। আগের দিনও বলেছিলাম যদি শেষে দেখো যে একেবারে সময় পাচ্ছি না, হাতে সময় খুব কমে এসেছে, তখন একটা প্যারাগ্রাফে পুরোটাকে নামিয়ে দিলে ঠিক আছে। কিন্তু একটা রিপোর্ট ঠিকঠাকভাবে নামানোর জন্য অন্তত ৩ টে প্যারাগ্রাফ জরুরি। মানে তুমি যাই কনটেন্ট লিখছো, সেটাকে ৩ টে প্যারাগ্রাফে যদি ভেঙে দাও। ৩ টে প্যারাগ্রাফে কিভাবে ভাঙছি দেখো। আচ্ছা, আরেকটা জিনিস। এইখানে আমার যেকোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আম স্টুডেন্টরা অনেকে ফলো করে সেটা, কেউ করে, কেউ করে না। যাই হোক, যার যেটা সুবিধাজনক মনে হবে। তোমাদের এটাই ফলো করতে বলছি এমন কোনো ব্যাপার নেই। আমি সাধারণত এভাবে যেকোনো রিপোর্ট রাইটিং করে থাকি। আ শুরুটা সরাসরি ওই অমুক ঘটনা ঘটেছে, এতজন ক্যাজুয়ালটি এটসেট্রা সেগুলো না দিয়ে কোনো একটা ভিজুয়াল দেখানোর ১ম এ চেষ্টা করি। এবং এটা অনেকাংশে আনন্দবাজারীয় ঘরানার একটা প্রভাব। আ যে শুরুটা সরাসরি ওই ঘটনা দিয়ে শুরু না করে, সেই ঘটনার একটা ভিজুয়াল দিয়ে শুরু করা। বা ঘটনা পরবর্তী যে পরিস্থিতি, ঘটনা পরবর্তী যে দৃশ্য, তার থেকে কিছু একটা তুলে নিয়ে দেখানোর চেষ্টা করা। বা সেমিনার বা ড্রাইভ যখন হচ্ছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন হচ্ছে, সেখানেও কোনো একজন পার্টিসিপেন্ট, তার উচ্ছ্বাস বা তার হতাশা, সেরকম কিছু একটা দিয়ে শুরু করা। তো এখানেও সেরকম একটা ভিজুয়াল দিয়ে জিনিসটাকে শুরু করা হচ্ছে। যে ইট ওয়াজ জাস্ট অ্যানাদার নাইট অ্যাট এক্স স্লাম, এক্স বস্তির কথা বলা হচ্ছে, নিয়ার XYZ রেলওয়ে স্টেশন। The residents were in deep sleep after a hard day's work when a deafening sound jolted them awake. Yesterday, the Y-bound ABC Express derailed 500 meters from XYZ station, causing multiple fatalities and leaving dozens injured. তাহলে এখানে আচ্ছা, আরেকটা কথা বলি। আ লেখার সময় চেষ্টা করবে, মানে এই লেখার মধ্যে যদি বেশ কিছু জটিল শব্দ, কঠিন শব্দ প্রয়োগ করা যেত, তাহলে দেখানো যেত যে দেখো, আ উম আমার স্ট্যান্ডার্ডটা দেখো। কিন্তু স্ট্যান্ডার্ড খুব একটা পরীক্ষা হলে আ দেখানোর চেষ্টা করে লাভ নেই।
বরং যতটা সহজ শব্দে সহজভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় সেটা তোমার জন্য, তোমার মানে তোমাকে ভালো নম্বর তুলে দেওয়ার জন্য বা একটা স্ট্যান্ডার্ড নম্বর তুলে দেওয়ার জন্য সেটা আরো আরো ভালোভাবে বা বেশিভাবে কাজ করবে বিষয়টা। যাই হোক, তো এখানে খুব একটা জটিল কঠিন শব্দ খুঁজে পাবে না। আমারই অক্ষমতা, আমি খুব একটা কঠিন শব্দ জানি না, সে কারণে এখানে লিখতে পারিনি। যাই হোক, তোমরাও যদি না জানো, আমার সমকক্ষ যদি হয়ে থাকো, তোমরা খুব একটা কঠিন শব্দ লেখাটেখার দিকে মন দিও না, যেটুকু জানো সেটুকুকে সাজিয়ে লেখার দিকে মনোনিবেশ করো। আচ্ছা, তাহলে এই যে প্রথম অংশটা, এই ফার্স্ট লাইনটা, এইটা হচ্ছে আমি কি করছি এখানে, যেটা বললাম যে একটা ভিজুয়াল আমি প্রেজেন্ট করছি, একটা ভিজুয়াল ঘটনা পরবর্তী একটা ভিজুয়াল, সেটা দিয়ে আমরা শুরু করছি। তারপরে মূল ঘটনা আসছে। মূল ঘটনায় কি কি থাকে, বেশ কয়েকটা জিনিস আমাদের একদম প্রথমে বলে দিতে হয়, যে when, what, where। হাতের লেখা আমার খুবই ভালো, তোমরা জানো, একটু বুঝে বুঝে শুনে নিও। এই 3 W, 3টে W। when কখন হয়েছে, কি হয়েছে, হোয়াট, এবং ওয়্যার কোথায় হয়েছে। কখন হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে, তিনটে জিনিস। কখন হয়েছে, ইয়েস্টারডে, গতকাল হয়েছে। কি হয়েছে, দ্য ওয়াই বাউন্ড এবিসি এক্সপ্রেস ডিরেইলড 500 মিটার্স। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে হোয়াট। ওয়াই বাউন্ড এবিসি এক্সপ্রেস ডিরেইলড, সেটা লাইনচ্যুত হয়েছে। কোথায় হয়েছে, 500 মিটার্স ফ্রম এক্স ওয়াই জেড স্টেশন। এক্স ওয়াই জেড স্টেশন থেকে 500 মিটার দূরে হয়েছে। আফটারম্যাথ কি? খুব ছোট্ট করে আফটারম্যাথ কি? মানে এর পরবর্তী মানে এটা যে হলো তার ফলাফলটা কি হয়েছে? causing multiple fatalities and leaving dozens injured। এইটা হচ্ছে আফটারম্যাথ। তাহলে আমরা প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে এই যে ভিজুয়ালটা, ধরে নাও তোমরা এই ভিজুয়ালটা দিচ্ছ না। এটা বাদ। এখন পরীক্ষার একেবারে প্রাক মুহূর্তে এসে নতুন করে কিছু করার প্রয়োজন নেই। আমরা শুরু করছি ইয়েস্টারডে দিয়ে। কখন হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে। এখন অনেক সময় বলা হয় যে এই কখন হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে এটাকে এই অর্ডারেই রাখতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি তোমার লেখার সময় তোমার যেটা মনে হচ্ছে যে আমার এভাবে যদি আমি এটাকে অ্যারেঞ্জ করি বা সাজাই সেটা সুবিধাজনক হবে, তুমি সেভাবেই করো। তাতে কোনো সমস্যা নেই। এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে তাহলে 3W। এবং ফার্স্ট প্যারাগ্রাফে যদি আরেকটা জিনিস রাখা যায়, যে একটা এলিমেন্ট অফ কন্ট্রাস্ট। কিরকম? ধরো বলা হলো যে একটা ডাকাতির ঘটনা হয়েছে। এবার তুমি বললে যে ডাকাতির ঘটনা হয়েছে থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে বা 500 মিটার দূরত্বে, 200 মিটার দূরত্বে। এটা কি হলো, একটা এলিমেন্ট অফ কন্ট্রাস্ট দেওয়া হলো। মানে থানার আশেপাশের, মানে থানার চৌহদ্দি বা তার আশেপাশের কিছুটা এলাকার মধ্যে একটা এরকম ডাকাতি বা কিছু ঘটনা ঘটছে, সেটা বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, বা সেটা 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 ঠিক ওই ঘটনার অ্যালাইনমেন্টের সাথে যায় না। সুতরাং এইটা হচ্ছে খানিকটা কন্ট্রাস্ট। যেরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো এবং কোথায় ঘটলো না, থানা থেকে 500 মিটার দূরে। এই এলিমেন্ট অফ কন্ট্রাস্ট যদি একটা দেওয়া যায় ভালো হয়। এখানে আমাদের এলিমেন্ট অফ কন্ট্রাস্ট দেওয়ার মতো সেভাবে কিছু নেই, আমরা দিচ্ছি না, দিতেই হবে তার কোনো মানে নেই। যেখানে দেওয়া যায় সেখানে দাও। নেক্সট প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে কি, নেক্সট প্যারাগ্রাফে আমরা দিই হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো তার কারণ কি, তার কারণ কি, তার বর্ণনা এবং তার ফলাফল। ঘটনাটা ঘটলো কেন, প্রাইমারি ইনভেস্টিগেশনে কি জানা গেছে, প্রাইমা ফেসি কি জানা গেছে, রিপোর্টেডলি কি পেয়েছি, ইনিশিয়াল ইনভেস্টিগেশন সাজেস্টস। এই টাইপের জিনিসগুলো আমরা এখানে দিই। রিপোর্টেডলি, ইনিশিয়াল ইনভেস্টিগেশন সাজেস্টস, বা প্রাইমা ফেসি, এগুলো আমরা এখানে দিই যে ইনিশিয়ালি কি জানা গেছে। ইনিশিয়ালি কি জানা গেছে, যে এটা কেন হয়েছে, কি মানে ঘটনাটা যেটা হয়েছে তার বর্ণনা এবং তার ফলাফল কি হয়েছে। তার ফলাফলটা আমরা প্রথমে এক লাইনে ছোট্ট করে বলেছিলাম, এরপরে এটাকে বর্ণনা করতে হবে। আমরা এখানে রিপোর্টেডলি দিয়ে করছি, যে রিপোর্টেডলি দ্য ট্রেন ক্যারিং 1000 অড প্যাসেঞ্জার্স। 1000 অড কেন, আমরা ডেফিনিট নাম্বার জানি না যে কত সংখ্যক প্যাসেঞ্জার ছিল। 1000 অড মানে হচ্ছে যেখানে একটা একটা ওই রাউন্ড ফিগার তার থেকে খানিকটা বেশি ছিল এরকমটা বোঝাতে, সেখানে আমরা 1000 অড, 100 অড এরকম ব্যবহার করি। মোর দ্যান 100,
a few hundred এরকম ব্যবহার করার থেকে 100 অর 1000 অর বা 300 অড এটা ব্যবহার করাটা বেটার। 1000 odd passengers at high speed made this flight at 1:30 AM. আহ, এরপরেই চলে আসছে কোনো একজন ভিকটিম বা উইটনেসের একটা বাইট। যে কোনো সাধারণ প্রতিবেদন বা জিএনআর বা জেনারেল নিউজপেপার রিপোর্ট যাকে আমরা বলছি সেটার ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে একটা বাইট দিতে হবে। ম্যাক্সিমাম ৩ টে বাইট দিতে পারো। কার, কার? একটা ভিকটিমের বাইট, একটা কোনো একজন উইটনেস, প্রত্যক্ষদর্শী যে তার বাইট, এবং ৩ নম্বর হচ্ছে কোনো একজন অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়াল তার বাইট। এই ৩ টে বাইট আমরা দিতে পারি। আ এবার আমাদের কাছে শব্দ সংখ্যা সীমিত। সুতরাং এতগুলো বাইটের দিকে আমরা যাব না। আমরা হয় ভিকটিম অথবা উইটনেস কোনো একজনের বাইট দেবো, বা যদি শব্দ সংখ্যা পারমিট করে তাহলে দুজনের রাখো, এবং তার সঙ্গে যদি পারো কোনো আ গভর্নমেন্ট অফিসিয়াল তার যদি রাখতে চাও রাখতে পারো। যেটা খুশি তোমার, এটা তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। এখানে সংক্ষিপ্ত পরিসরে তো এত বিস্তারিত জিনিসটাকে দেখানো যাবে না। আমরা যতটা সম্ভব ছোট করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো মিস্টার জেড, একজন রেসিডেন্ট অফ দ্য এক্স স্লাম, সে বলল, তিনি বললেন যে উই রাশ টু দ্য ট্র্যাকস। আচ্ছা, আরেকটা জিনিস, বাইট যখন রাখছো, কারোর বক্তব্য যখন রাখছো, ডিরেক্ট স্পিচেই রাখো, ইনডিরেক্ট স্পিচে রাখার প্রয়োজন নেই। মানে ইনডিরেক্ট স্পিচে রাখলে সেটা ভুল নয়। দেখো এখানে মানে ব্যাপারটা অনেকের প্রশ্নটা এমন দাঁড়িয়ে যায় যে আচ্ছা, আমি যদি এটা করি তাহলে কি ভুল হবে? মানে ব্যাপারটা ওই পাপ পুণ্যর মতো। মানে এটা করলে পাপ হবে? এরকমটা একদম ব্যাপার নয়। এখানে সমস্ত বিষয়টাই আপেক্ষিক। তুমি ডিরেক্ট স্পিচে রাখো, ইনডিরেক্ট স্পিচে রাখো, কোনোটাতেই কোনো সমস্যা নেই। ডিরেক্ট স্পিচে রাখলে কি হয়? তুমি তার বক্তব্য কোনোরকমভাবে সেটাকে কাটাছেঁড়া না করে সরাসরি তার বক্তব্যটাকে তুলে ধরছো। এটুকুই, এর বেশি কিছু নয়। আ এবং এর অভিঘাতটা অনেকটা বেশি হয়। তো we rushed to the tracks and saw complete chaos. At least 4 coaches overturned, ঘটনার description, 4 টে কোচ overturned and many others derailed. Passengers trapped inside screamed for help as locals began immediate rescue efforts. আচ্ছা, পয়েন্ট আউট করে দেখাই। প্রথমে এখানে কি হলো? কজ, কারণ এলো। কেন ঘটেছে? কিভাবে হয়েছে? তারপর এলো একটা বাইট। কার বাইট? এটা গেল কজ। ওখানে পারদর্শী হইনি আরকি ব্যবহারে। সেইজন্য একটু মুশকিল হচ্ছে। এটা হচ্ছে কজ। এটা গেল হচ্ছে বাইট। কার বাইট? এটা হচ্ছে একজন উইটনেস, যে হচ্ছে ওই এক্স স্লামের একজন রেসিডেন্ট। সে হচ্ছে একজন উইটনেস, একটা উইটনেসের এটা হচ্ছে বাইট। ঠিক আছে? উইটনেসের বাইট। নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে এটা ডেসক্রিপশন, যে কি হয়েছে। ডেসক্রিপশন। তারপরে কি হলো? তারপরে এলো হচ্ছে যে আ কিভাবে উদ্ধার কার্যটা কিভাবে হয়েছে, এবং উদ্ধার কার্যের মধ্যে দুটো পার্ট। ১ নম্বর হচ্ছে উদ্ধার কার্যে ১ম এ হাত লাগায় যারা লোকাল রেসিডেন্ট, অর্থাৎ স্থানীয় বাসিন্দা। তারা ১ম এ হাত লাগায়, এবং তারপর হচ্ছে গভর্নমেন্ট মানে অফিসিয়ালি উদ্ধার কার্যে আ বা কিভাবে পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়টা। তাহলে ১ম এ আসছে যে দেখো, locals began immediate rescue efforts. তাহলে ১ম এই হচ্ছে যে যারা উইটনেস বা যারা সাধারণ মানুষ বা যারা লোকাল পিপল, তারা কিভাবে সাহায্য করেছে? তারা কিভাবে রেস্কিউ অপারেশন এ হেল্প করেছে? তাহলে ১ম এ এলো তাদের কথা, এবং তারপরে আসছে যে অফিসিয়াল স্টেপ কি নেওয়া হয়েছে। অফিসিয়াল স্টেপ কি নেওয়া হয়েছে? অফিসিয়ালি কি পদক্ষেপ করা হয়েছে রেস্কিউ অপারেশন এর জন্য? ফায়ার ফাইটার্স, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এটসেট্রা এগুলো বলা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আ রেলওয়ে অফিসিয়ালস কনফার্মড 15 ডেথস। এবার আসছে, ১ম এ আমরা কি বলেছিলাম? ১ম এ একটা জাস্ট ছোট্ট হিন্ট দিয়েছিলাম যে দেখো, এইখানে একটা ছোট্ট হিন্ট দেওয়া ছিল। আ আচ্ছা, এটা আমাদের হেডলাইনে দেওয়া ছিল যে ক্লেইমস 15। এইখানে আমরা আ এইটাকেই আরেকটু ডেসক্রাইব করছি।
যে 15 ডেথস মানে ক্যাজুয়ালিটি আমাদের কি হয়েছে? তাহলে এই জায়গাটা আসছে হচ্ছে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি 15 ডেথস ইনক্লুডিং 4 উইমেন অ্যান্ড 2 চিলড্রেন। যেকোনো জায়গায় কতজন মারা গেছে বা কতজন আহত হয়েছে তার মধ্যে ওই মহিলা এবং শিশুর সংখ্যা একটা বলা হয়। ওই মহিলা বা শিশুর সংখ্যা বলা মানে এদেরকে দুর্বল প্রমাণ করা বিষয়টা সেরকম নয়। এটা চলে আসছে। সে কারণে একটা সংখ্যা যখন বলা হয় তার মধ্যে কতজন মহিলা এবং কতজন শিশু ইনক্লুডেড সেটাকে রাখা হয়। তাহলে এই 15 জনের মধ্যে ইনক্লুডিং 4 উইমেন অ্যান্ড 2 চিলড্রেন ওভার 250 ওয়্যার ইনজিওর্ড। 250 জন আহত হয়েছে এবং তাদের নিয়ে কি করা হয়েছে? তার মধ্যে 25 জনকে ট্রান্সফার করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে। ডক্টরস উই আর দ্য টোল মে রাইজ। এটা বাড়তে পারে। ট্রেন সার্ভিসেস রিমেইন ডিসরাপ্টেড। তারপর পুরোটা আফটারম্যাথ মানে এর পরবর্তী ঘটনা প্রবাহ কি হয়েছে, ক্যাজুয়ালিটি, আফটারম্যাথ এগুলো কি হয়েছে সেটা বর্ণনা করা হচ্ছে। একটা জিনিস বলি, যদি দেখো যে শব্দ সংখ্যা তোমার বেশ কমে আসছে, শব্দ সংখ্যা হাতে খুব একটা নেই। যদি দেখো শব্দ সংখ্যা নিয়ে সমস্যা হচ্ছে, শেষ করতে প্রবলেম হচ্ছে, তাহলে সেখানে এই ডাক্তাররা ভাবছে যে সংখ্যা আরো বাড়বে, ট্রেন সার্ভিস সেটা ডিসরাপ্টেড হয়ে রয়েছে। এই বিষয়গুলোকে খানিকটা বাদ দিতে পারো। এগুলো অতিরিক্ত বিষয়গুলোকে বাদ দিতে পারো। এগুলো অতিরিক্ত বর্ণনা। একটা হাই লেভেল প্রোব সেটা চালু হয়েছে। সেটা চলছে ইনভেস্টিগেশন। রেলওয়ে মিনিস্টার আচ্ছা, যখন এই আ মানে উদ্ধার কার্য কিভাবে হচ্ছে সেখানে ১ম এ সাধারণ মানুষ কিভাবে সাহায্য করেছে সেটা বলা হলো। তারপরে আ সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারি এজেন্সি কারা এসেছে, তারা কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়গুলো বলা হলো এবং তারপরে আসবে হচ্ছে গভর্নমেন্ট মেজার। সরকারি তরফে কি মেজার নেওয়া হয়েছে, কারা অফিসিয়াল, কারা ভিজিট করেছে, আ তারা কোনো ঘোষণা করেছে কিনা? ঘোষণা যেমন কিছু এক্স গ্রাটিয়া ঘোষণা হতে পারে, মানে ক্ষতিপূরণ ঘোষণা হতে পারে, সেরকম কিছু ঘোষণা করেছে কিনা? সেই বিষয়গুলো থাকবে। তাহলে এখানে অফিসিয়াল স্টেপের কথা বললাম, তারপরে আমরা ক্যাজুয়ালিটির কথা বলছি এবং ক্যাজুয়ালিটির পরে আমরা বলছি যে অফিসিয়ালস কারা ভিজিট করেছে। রেলওয়ে মিনিস্টার ভিজিট করেছে। এখানে রেলওয়ে মিনিস্টারের নাম দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। রেলওয়ে মিনিস্টার, চিফ মিনিস্টারের নাম দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। রেলওয়ে মিনিস্টার বা চিফ মিনিস্টার এটুকু বললেই হবে। তবে সিএম, পিএম বলো না। চিফ মিনিস্টারটুকু লিখো। চিফ মিনিস্টারের বদলে যদি সিএম লেখো, সেই ওই আ ১.৫ সেকেন্ড সময়ের মধ্যে আম কি উদ্ধার হয়ে যাবে আমার ঠিক জানা নেই। সিএম এর থেকে চিফ মিনিস্টার লেখাটা ভালো। এবং রেলওয়ে মিনিস্টার ভিজিট করেছেন। তিনি একটা এক্স গ্রাটিয়া অ্যানাউন্স করেছেন, ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছেন যে ৫,০০,০০০ ফ্যামিলিকে দেওয়া হবে এবং ২,০০,০০০ প্রতিটি ইন্ডিভিজুয়ালকে দেওয়া হবে। এবং তিনি প্রমিস করেছেন যে স্ট্রিক্টার সেফটি মেজার্স লাইক স্ট্রেংথেনিং কভাচ। কবচ বলে একটা যে সিস্টেম আছে আমরা জানি, সেটাকে তিনি বলেছেন যে এটাকে আরো স্ট্রেংথেন করবেন। এবার একটা জিনিস বলি, এইখানে সবার যেটা ভুল হয় যে অনেকে এখানে লেখে যে এক্স গ্রাটিয়া পেমেন্ট অফ 5,০০,০০০ ইচ অফ দ্য ডিজিজড। যারা মারা গেছে তাদেরকে ৫,০০,০০০ দেওয়া হবে। আ সেই আমরা অনেক জায়গায় এটা দেখি যে দেওয়াল লিখনে দেখবে সেটা নিয়ে খুব খিল্লি-টিল্লিও হয়েছে। আ যে মরে গেলে ২,০০০ পাই তাই আবার দিদিকে চাই। তো যে মরে গেছে সে ৫,০০,০০০ কি করে পাবে? তার ফ্যামিলি পাবে। সেই কারণে এখানে এই ফ্যামিলি কথাটা, ইচ ফ্যামিলি অফ দ্য ডিসিজড, এইটা মেনশন থাকাটা ভালো। তাহলে আরেকবার পুরো স্ট্রাকচারটাকে সাজাই। কি আমরা করছি? ভিজুয়াল দিয়ে আমি শুরু করছি। তোমাদেরকে সাজেস্ট করছি না করার। যেহেতু এটা আগে থেকে রয়েছে তাই আমি এটাকে চেঞ্জ করিনি। এটাকে এভাবেই রেখেছি। তারপরে 3W, যে when, what, where, কখন হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে। ৩ টে জিনিস। তারপরে আসছে যে এর কারণটা কি? ঘটনাটা ঘটনাটা কিভাবে ঘটেছে? রিপোর্টেডলি, প্রাইমা ফেসি এটসেট্রা বললাম এগুলো দিয়ে। আম কোনো একজন ভিকটিম বা উইটনেস কারোর একটা বক্তব্য, আমরা এখানে উইটনেস এর বক্তব্য রেখেছি। ভিকটিমের বক্তব্য রাখলে বা অফিসিয়াল কারোর বক্তব্য রাখলে আ জিনিসটা অনেকটা বড় হয়ে যেত। এখানে এমনিতেই অনেকটা বড় হয়েছে। এবং তারপরে আসছে যে রেস্কিউ অপারেশনে ১ম এ সাধারণ মানুষ কিভাবে সাহায্য করেছে এবং তারপরে সরকার বা সরকারি এজেন্সি তারা কিভাবে কাজে লেগেছে। তারপরে আসছে হচ্ছে ক্যাজুয়ালটি, সেই ক্যাজুয়ালটির বর্ণনা যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, তাদেরকে কোথায় কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কি করা হয়েছে সেই ক্যাজুয়ালটির একটা বর্ণনা দেওয়া হচ্ছে। এবং লাস্টে হচ্ছে যে অফিসিয়াল ভিজিট, আ কোনো নেতা, মন্ত্রী, আ কোনো সরকারি আধিকারিক কারা ভিজিট করেছেন সেই বিষয়টা এবং তারা কিছু আ অ্যানাউন্স করেছেন কিনা, তারা কোনো বক্তব্য রেখেছেন বা কোনো
কোনো কিছু ওখানে অ্যানাউন্স করেছেন। অ্যানাউন্স করা মানে হচ্ছে মূলত ক্ষতিপূরণ অ্যানাউন্স করে, সেরকম কিছু অ্যানাউন্স করেছেন কিনা সেই বিষয়টা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যেটা বললাম যে সেমিনার, অ্যাওয়ারনেস ড্রাইভ, ক্যাম্পেইন এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কোনো রিপোর্ট আসে। তো আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বে যে অ্যাজ দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর কলেজ, ড্রাফট আ রিপোর্ট ফর আ লোকাল নিউজ পেপার অন আ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইউর কলেজ। তোমার কলেজ অর্গানাইজ করেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এখানে দেখো একটা জিনিস মেনশন করা হচ্ছে পরিষ্কারভাবে যে তুমি হচ্ছ স্টুডেন্ট সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর কলেজ। আমি ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে একটা রিপোর্ট লিখে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা বললাম না ভালো করে। প্রশ্নে যেটা বলা হয়েছে যে একটা তুমি হচ্ছে তোমার কলেজের একটা কালচারাল ক্লাব আছে, সেই কালচারাল ক্লাবের স্টুডেন্ট সেক্রেটারি, সেই হিসাবে তুমি রিপোর্টটা লিখছো। এবার এখানে তাহলে তার জন্য এক্সট্রা কি কি জিনিস আমাকে রাখতে হবে? প্রথমত একদম সহজ সাধারণ যে ফরম্যাট আমরা করি, যে প্রথমে হেডলাইন, তারপরে বাইলাইন, তারপরে আমরা রিপোর্টে ঢুকি, সেই সেম জিনিস আমরা রাখছি। যে এখানে প্রথমে করলাম হেডলাইন দিচ্ছি, হেডলাইন আমরা দু রকম ভাবে এখানে দিতে পারি, ব্লিড ফর আ গুড কজ, এটা এটা হচ্ছে একটু কায়দা করা হেডলাইন। হয় এটা দিলাম, অথবা স্টুডেন্টস জয়েন হ্যান্ডস টু ডোনেট ব্লাড, স্টুডেন্টরা এগিয়ে আসছে রক্তদানের জন্য, এরকম একটা হেডলাইন দিলাম, যা খুশি। বাই লাইনটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নর্মালি যদি বলা হতো যে তোমার এলাকায় কিছু একটা হয়েছে, তুমি সেখানে বাই আ লোকাল করেসপন্ডেন্ট দিতে পারতে, বাই আ স্টাফ রিপোর্টার দিতে পারতে। কিন্তু এখানে বলা হয়েছে যে তুমি স্টুডেন্ট সেক্রেটারি হিসাবে এখানে রিপোর্টটা লিখছো, তাহলে তোমার নাম থাকাটা এখানে আবশ্যক। কিন্তু তুমি তো তোমার আইডেন্টিটি রিভিল করতে পারবে না, তাহলে 10% মার্কস কেটে নেবে। তাহলে তুমি কি করবে? বাই এবিসি। এবং যেখানে রিপোর্টটা শেষ হচ্ছে সেখানে উইদিন থার্ড ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি, যেহেতু আমাকে বলা হয়েছে তুমি হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি অফ কালচারাল ক্লাব, আমি এখানে শেষে লিখে দিচ্ছি স্টুডেন্টস, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল ক্লাব এক্সওয়াইজেড কলেজ। এখানে কি করলাম, রিপোর্টার অর্থাৎ প্রতিবেদক যিনি প্রতিবেদন লিখছেন তার পরিচয়টা আমি শেষে এসে লিখে দিলাম। তাহলে প্রথমে হেডলাইন, তারপরে বাইলাইন, এবং একদম শেষে হচ্ছে তার পরিচয়টা লিখলাম। সহজ কথায় শুধু এটুকু চেঞ্জ হচ্ছে, এর বাইরে বিশেষ কিছু চেঞ্জ নেই। তারপরে আমরা এখানে যথারীতি প্লেস লিখছি, ডেট লিখছি September 1, এবং তারপরে শুরু করছি। এবং শুরু করার সময়তে ওখানে যেমন একটা ভিজুয়াল দিয়ে শুরু করেছিলাম, এখানে কারোর একটা উচ্ছ্বাস বা হতাশা বা কারোর একটা ভালো লাগা, খারাপ লাগা, এরকম কিছু একটা দিয়ে শুরু করছি কোনো একটা ক্যারেক্টারের। এবং ওই একজন ক্যারেক্টারকে নিয়ে সেই ক্যারেক্টারের মতো কতজন পার্টিসিপেট করেছিল, আমরা ওই একজন থেকে অনেকের কাছে পৌঁছচ্ছি। দেখো ভালো করে কিরকম। আমি আবার বলছি, সরাসরি এই যে প্রথমের অংশটা, এই প্রথমের অংশটাকে বাদ দিয়ে এখানে কতটা আছে, আম আ এই মোটামুটি এই যে অংশটা, এই অংশটায় কারোর উচ্ছ্বাস, হতাশা, কারোর এক্সপ্রেশন, সেগুলোর কথা বলা হচ্ছে। হ্যাঁ? এটা এক্সট্রা আমরা রাখছি যেটা। এটা তুমি মাঝখানেও রাখতে পারো। তুমি এটাকে বাদ দিয়ে সরাসরি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সেখানে এতজন পার্টিসিপেট করেছে, XYZ কলেজ অর্গানাইজ করেছে, অমুক সহযোগিতা অর্গানাইজ করেছে। এভাবেও করতে পারো। তাহলে আমরা প্রথমেই কারোর একটা উচ্ছ্বাস-টুচ্ছ্বাস এই সমস্তগুলো রাখছি যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট অফ জুওলজি অনার্স, beamed with pride as he donated blood for the first time. তার বক্তব্যটাকে আমরা রাখছি যে I was nervous, but knowing my blood could save a life made it worth it, said he. যখন আমরা প্রথমে বক্তব্য রাখি এবং তারপরে কে বলেছে বলি, সেখানে একটা ইনভার্সন করি। ইনভার্সন করা মানে হচ্ছে আগে ভার্ব এবং তারপরে সাবজেক্ট। আমি খুব ডিটেইলে যাচ্ছি না। বারবার বলছি আমি খুব ডিটেইলে যাচ্ছি না। আমি একদম উপর একটু সুপারফিশিয়াল স্তরেই বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে তার এক্সপ্রেশনটাকে আমরা বললাম যে beamed with pride, তার 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 একটা বক্তব্য আমরা রাখলাম, তার উচ্ছ্বাসটাকে প্রকাশ করার চেষ্টা করলাম, এবং তারপর বললাম যে সে একা নয়, তার মতো অনেক এরকম পার্টিসিপেট করেছিল, যে his excitement was shared by many, as alongside him 100 odd students. ওই যে আগেরটায় বলেছিলাম যে এত odd passengers, 1000 odd passengers, 100 odd students and faculty members participated in a blood donation camp organized by the cultural club of XYZ College on Monday in association with XYZ Blood Bank. সেই সেম জিনিস। কি? 3W কবে হয়েছে বা কখন হয়েছে, কি হয়েছে, কবে হয়েছে, দেখো এখানে হচ্ছে অন মানডে। আগেরটায় কি বলেছিলাম যে এটা আমি অন্তত মানি না যে প্রথমেই when, তারপরে what, তারপরে where, এই ফরম্যাটেই রাখতে হবে, এই সিকোয়েন্সেই রাখতে হবে, ক্রনোলজি মেনটেন করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। আমি এখানে প্রথমে বলেছি কি হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা হচ্ছে what, এটা হচ্ছে what। তারপরে আমি রেখেছি যে কারা অর্গানাইজ করেছে, অর্গানাইজার কারা। তারপরে রেখেছি when, কখন হয়েছে। আচ্ছা, তার আগে এক্স ওয়াই জেড কলেজে হয়েছে, খুব স্বাভাবিক।
ওয়্যারটা এর মধ্যেই চলে আসছে। তাহলে এই 3W এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে। তুমি উচ্ছ্বাস-টুচ্ছ্বাস যেটা বললাম শুরু করা, আ যে একটু কায়দা করে শুরু করা সেটাকে তুমি রাখো বা না রাখো, ওই সরাসরি তুমি কি হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে সেই বিষয়টা দিয়ে শুরু করতে পারো এবং কারা অর্গানাইজ করেছে, এরকম কোনো কিছু অর্গানাইজ যখন করা হচ্ছে। তারপরে হচ্ছে এটা অর্গানাইজ করা হলো, হঠাৎ করে করা হলো কেন? মোটো কি এটার? যে কোনো ক্যাম্পেইন হোক বা কোনো সেমিনার হোক সেটার ক্ষেত্রে থিম লিখতে পারো বা তার এইম লিখতে পারো বা মোটো লিখতে পারো। এখানে মোটোটা লিখছে যে মোটোটা কি বা এইমটা কি? এইমটা হচ্ছে যে অ্যাড্রেস দ্য গ্রোয়িং নিড ফর ব্লাড ইন হসপিটালস, স্পেশালি ইন দ্য সামার ডেজ। এই হচ্ছে মোটো। বা যদি থিম লিখতে চাও কোনো সেমিনারের থিম কি, কোনো অন্য কোনো কিছু অর্গানাইজ করা হচ্ছে সেটার থিম কি বা এইম কি বা মোটো কি, সেটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে বর্ণনা, এটা ডেসক্রিপশন। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি যে a team of 7 experienced doctors, আচ্ছা এইখানে অনেকে লিখে দেখেছি যে many doctors, many nurses were present। না, রিপোর্ট সবসময় ডেফিনিট হবে, ডেফিনিট সংখ্যা। ৭ জন এক্সপেরিয়েন্সড ডক্টরস অ্যান্ড অ্যাডিকুয়েট প্যারামেডিক্স ফ্রম XYZ হসপিটালস, তারা এনশিওর করেছে যে ডোনেশন প্রসেস ওয়াজ স্মুথ অ্যান্ড সেফ এটসেট্রা। বর্ণনায় যেটা যেটা থাকে আর কি, যে সব জিনিসপত্র স্টেরিলাইজ করা সেগুলো ব্যবহার করা হয়েছে, তারপরে কিছু ওই রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে, হেলথ চেক আপ করা হয়েছে রক্ত দেওয়ার আগে তাদের, সেই সমস্তগুলো যেরকম থাকে সেগুলো এখানে রাখা হয়েছে, যে স্টেরিলাইজড ইকুইপমেন্টস, পোস্ট ডোনেশন রিফ্রেশমেন্টস, ম্যান্ডেটরি হেলথ চেকস আর প্রোভাইডেড। আ এবং লাস্টে কতটা আফটার ম্যাথ, যেগুলো আমরা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলে থাকি, যে এই ঘটনার ফলাফল কি হলো? এখানেও একই জিনিস। এর ফলাফল কি হচ্ছে? এর ফলাফল হচ্ছে যে 85 ইউনিটস অফ ব্লাড সেটা কালেক্ট করা হয়েছে। আ এটা হচ্ছে এটার আউটকাম। কোনো অ্যাক্সিডেন্ট-ফ্যাক্সিডেন্ট হলে সেখানেও আমরা ওই আউটকাম বলি, যে আউটকাম কি হয়েছে, এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই সমস্ত। এখানেও এটা তো একটা আউটকাম থাকবে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, তাতে একটা আউটকাম থাকবে। আউটকাম হচ্ছে যে 85 ইউনিট ব্লাড আমাদের সংগ্রহ হয়েছে। এবার এরকম যেকোনো একটা অনুষ্ঠান যখন করা হচ্ছে, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, অন্য কোনো ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হোক বা যেকোনো কিছু হোক, সেখানে চিফ গেস্ট কে ছিল বা কে উপস্থিত ছিল সেই বিষয়টা অন্তত আমাকে বলতে হবে। আর এখানে একটা জিনিস বলি, একটা 3:1 আমরা ফর্মুলা মেনে চলি। যেকোনো সেমিনার-টেমিনার এরকম যদি কিছু হয়, তাহলে একটা 3:1 ফর্মুলা মেনে চলি। 3:1 কি? ৪ ভাগের ১ ভাগ হচ্ছে যে বিষয়টা নিয়ে সেমিনার হচ্ছে বা যে বিষয়টা নিয়ে কোনো ড্রাইভ, ক্যাম্পেইন যা কিছু হচ্ছে সেই বিষয়টা নিয়ে অন্তত ১ ভাগ বলতে হবে। আর বাদবাকি ৩ ভাগ হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট। ধরো বলা হলো যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা সেমিনার হচ্ছে। তাহলে সেই সেমিনার বলার সময় কি আমি বলব যে শুধু এরা অর্গানাইজ করেছে, অমুক জায়গায় হয়েছে, অমুক তারিখে হয়েছে, এতজন পার্টিসিপেট করেছে, অমুক ছিল এটার বক্তা, সবার খুব ভালো লেগেছে। সব তো বললাম। কিন্তু ওই যে বলে দেওয়া হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সেমিনারটা হয়েছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ওখানে কি কথা হয়েছে সেরকম ২-১ টা কথা তো আমাকে শেয়ার করতে হবে। এইটা যেন ১ ভাগ মতো থাকে। আ মিনিমাম ১ ভাগ নয়, মেক্সিমাম ১ ভাগ। ১ ভাগের বেশি করার প্রয়োজন নেই। অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছে, একটা সেমিনার হয়েছে মানে সেমিনারটা আমার কাছে মুখ্য। এই সেমিনারে কি, কি আলোচনা হয়েছে সেটা আমার ওই ১ ভাগ রাখলেই চলবে। বাদবাকি ৩ ভাগ হচ্ছে তার অ্যারেঞ্জমেন্টটা। এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রেও তাই। মূল বিষয়টা মানে ব্লাড ডোনেশন, তার উপযোগিতা ইত্যাদি যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আমার ১ ভাগ রাখলেই চলবে। বাদবাকি ৩ ভাগ হচ্ছে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের যে অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি বিষয়গুলো, সেটা হচ্ছে আমার ৩ ভাগ থাকছে। তাহলে এখানে দেখো পুরোটাই সেরকম। ব্লাড ডোনেশনের সম্বন্ধে দেখো ২-১ টা কথা থাকছে, যেমন এই এই যে বলা হচ্ছে যে গ্রোইং নিড ফর ব্লাড ইন হসপিটালস স্পেশালি ইন সামার ডেজ, এই সমস্ত কথা। কোথাও, কোথাও যেমন এইখানে একটা জিনিস রাখা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ, কোনো একজনের বক্তব্যের মধ্যে আমরা এটাকে রাখছি। এরকম ১ ভাগ জাস্ট রাখছি। আর ৩ ভাগ হচ্ছে তার অ্যারেঞ্জমেন্টটা। তাহলে এইখানে ইভেন্টে কে উপস্থিত ছিল? ডক্টর ওয়াই, রিনাউন্ড ব্লাড ডোনেশন অ্যাক্টিভিস্ট অ্যান্ড প্রফেসর ডক্টর জেড, দ্য প্রিন্সিপাল অফ এক্স-ওয়াই-জেড কলেজ। কারো উপস্থিত ছিল সেটা বলা হচ্ছে, চিফ গেস্ট, টিফ গেস্ট। আর এইখানে না খুব একটা লম্বা করার দরকার নেই। যে অমুক ছিল চিফ গেস্ট, অমুক ছিল গেস্ট অফ অনার, অমুক ছিল স্পেশাল গেস্ট, এই সেই এই করে জিনিসটাকে বাড়ানোর প্রয়োজন নেই। পরীক্ষকও তাতে বিরক্ত হবেন যে তিনি বুঝতে পারবেন এর কাছে কনটেন্ট নেই বলে অনেকগুলো লোককে ধরে এনে জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করেছে। ঠিক আছে? 3rd প্যারাগ্রাফ। তাহলে 1st প্যারাগ্রাফে আমরা কি করেছি? 1st প্যারাগ্রাফে 3W, 2nd প্যারাগ্রাফে বর্ণনা এবং তার সঙ্গে তার রেজাল্টটা কি? আউটকামটা কি? কারা প্রেজেন্ট ছিল বলতে পারো সেখানে। এটা যদি কোনো সেমিনার হয়, সেমিনারের ক্ষেত্রে একই জিনিস। ১ম প্যারাগ্রাফে হচ্ছে কে অর্গানাইজ করেছে, মানে কারা অর্গানাইজ করেছে, কোথায় হয়েছে, কবে হয়েছে এবং কি হয়েছে।
সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসছে তার মোটো বা তার এইম বা তার থিম এবং তার সঙ্গে সেটার বর্ণনা এবং তার আফটারম্যাথ মানে তার ফলাফল বা তার আউটকাম কি হচ্ছে সেই বিষয়টা। এবার থার্ড প্যারাগ্রাফে চলে আসে এবং সেখানে আরেকটা জিনিস রাখতে পারে যে কারা প্রেজেন্ট ছিল। ২-১ জনের কথা জাস্ট। সংক্ষেপে একটা সেন্টেন্সে। থার্ড প্যারাগ্রাফে কি হচ্ছে? থার্ড প্যারাগ্রাফে আ একটা কনক্লুডিং জায়গায় আমাদের পৌঁছাতে হবে। কনক্লুডিং জায়গাটা কিরকম? যে আমরা সবসময় একটা পজিটিভ নোটে শেষ করার চেষ্টা করি। কনক্লুডিং জায়গাটা কিরকম? কনক্লুডিং জায়গাটা হচ্ছে যে আ ওই শেক্সপিয়ারের সেই বিখ্যাত নাটক যে 'All's Well That Ends Well' যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং এটার শেষ হয়েছে একটা খুব পজিটিভ নোটে শেষ হয়েছে। যে সবাই খুব খুশি, হ্যাঁ? and they lived happily ever after এরকম যে সেই রূপকথার গল্প যেরকম হয় বিষয়টা সেরকমই। আ যে সবাই সবাই সব বুঝে গেছে, সবাই খুব ভালো মতো সবকিছু পার্টিসিপেট করেছে। সবাই খুব খুশি। খুশি মনে সবাই বাড়ি গেছে ইত্যাদি যে বিষয়গুলো সেরকম আমরা রাখবো শেষে। আ ঠিক সেরকমভাবেই মানে এবং তার সঙ্গে কারোর একটা বক্তব্য যদি কোনো একজন এমিনেন্ট পার্সোনালিটি যে প্রেজেন্ট ছিল তার একটা বক্তব্য যদি একটা এনকারেজিং বক্তব্য যদি রাখা যায় যে তোমরা এরকম কলেজ স্টুডেন্টরা মানে তারা অর্গানাইজ করেছে খুব সুন্দর হয়েছে ভবিষ্যতেও যদি এরকম করা হয় খুব ভালো হবে এরকম যদি একটা কিছু রাখা যায় বা যদি একটা কিছু প্লেজ একটা প্রতিজ্ঞা রাখা যায় যে খুব সুন্দর হয়েছে আমরা প্রতিজ্ঞা করছি বা আমরা প্লেজ করছি যে ভবিষ্যতে আমরা এইগুলো বারবার করে অর্গানাইজ করবো আরো অর্গানাইজ করবো এরকম যদি কিছু একটা পজিটিভ নোটে রাখা যায় ভালো হয় তাহলে in his meaningful speech ডক্টর ওয়াই commended the নোবেল ইনিশিয়েটিভ তিনি জিনিসটাকে প্রশংসা করছেন সেইং আচ্ছা এই ডক্টর ওয়াইটা কে? ডক্টর ওয়াইটা হচ্ছে এখানে যার কথা আমরা বলেছি যিনি গেস্ট ছিলেন। ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ চিলড্রেন উইথ থ্যালাসেমিয়া মেজর ইন দ্য ওয়ার্ল্ড এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এটা দেখো ক্লাসিফিকেশনের সময় কিছু মাথায় আসবে না হ্যাঁ এটা একটু ফ্লেক্স করার জন্য দেওয়া ঠিক আছে কিছুই যদি না থাকে তাহলে বলবে যে এই মাস্টার কি পড়ায় এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত দরকার নেই। পরীক্ষার সময় এত কিছু মাথায় আসবে না। এত ইনফরমেশন এসবের কোনো প্রয়োজন নেই। জেনারেল নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। এটা ফ্লেক্স করা আমরা বলছি ফ্লেক্স করার জন্য দেওয়া এটা। তো ভারতবর্ষে সবথেকে বেশি সংখ্যক রয়েছে। সো অ্যাবাউট 1 to 1.5 lakhs এটাকে বাদ দিয়ে দেবে। কোনো প্রয়োজন নেই এটাকে রাখার। আবার বলছি কেননা এইগুলো দেওয়া মানে হচ্ছে ডিমোটিভেট করা স্টুডেন্টদের যে দেখো আমি কত ভালো পারি। আ স্টুডেন্ট পরীক্ষা হলে গিয়ে মনে করবে যে বাবা দেখেছিলাম অত সুন্দর করে করেছে বা মানে ওরকম একটা ইনফরমেশন দিয়ে করেছিল আমার তো কোনো ইনফরমেশন মাথায় আসছে না আমি কি করব? প্রয়োজন নেই ইনফরমেশনের কোনো জেনারেল নিউজ বা রিপোর্টের ক্ষেত্রে। এভরি ড্রপ অফ ব্লাড ডোনেটেড টুডে ক্যান বি আ লাইফলাইন ফর সামওয়ান ইন নিড। এরকম করে একটা সুন্দর কথা বললো, একটা গালভরা কথা কিছু একটা বললো, সেরকম কথা দিয়ে শেষ করো। তার সঙ্গে কি বলছে যে ইন্সপায়ার্ড বাই দ্য ক্যাম্প সাকসেস, কলেজ প্লেজড টু হোস্ট রেগুলার ড্রাইভস ফোকাসিং আপন দেয়ার কমিটমেন্ট টু সোশ্যাল রেসপন্সিবিলিটি। কলেজ প্রতিজ্ঞা করেছে, কলেজের স্টুডেন্টরা তারা প্রতিজ্ঞা করেছে যে ভবিষ্যতেও আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে এরকম জিনিসপত্র আরো অর্গানাইজ করবো। কেমন? তাহলে এই গেল হচ্ছে আমাদের দুটো জিনিস। ১ নম্বর হচ্ছে মানে ঘটনা দুর্ঘটনার যে রিপোর্ট হয় সেটা এবং ২ নম্বর হচ্ছে সেমিনার ক্যাম্পেইন উম কোনো ক্যাম্প এই সমস্তগুলো যদি হয় সেখানে আমরা কিভাবে করব। ৩ নম্বর হচ্ছে পোস্ট এডিটের যে ধরন সেই পোস্ট এডিট যখন আমরা করব এটা বাংলায় রেখেছি। সেটা কিভাবে করব। দেখো পোস্ট এডিটের মধ্যে একদম পরিষ্কারভাবে ৩ টে জিনিস। পোস্ট এডিটের মধ্যে একদম পরিষ্কারভাবে ৩ টে জিনিস কাজ করে। ১ নম্বর হচ্ছে কজেস, ২ নম্বর হচ্ছে কনসিকুয়েন্সেস এবং ৩ নম্বর হচ্ছে পসিবল সলিউশন। পসিবল বা প্রবাবল সলিউশন। এই ৩ টে জিনিস এবং এর আগে থাকতো যে একটা ডব্লিউ, সেই ডব্লিউটা হচ্ছে হোয়াট। এই ৪ টে জিনিস মূলত থাকে যে কি এবং তার সঙ্গে কজেস, কনসিকুয়েন্সেস, পসিবল সলিউশন বা প্রবাবল সলিউশন। আহ এখানে ওই ক্যাজুয়ালটি এইগুলো তো থাকে না। এবং পোস্ট এডিট আমরা জানি যে অনেকে এটাকে এডিটোরিয়াল বলে। এটা অ্যাকচুয়ালি এডিটোরিয়াল আমরা করি না। আমরা পোস্ট এডিট হিসেবে করি। আম তো এই পোস্ট এডিটের ক্ষেত্রে এখানে আ আ মানে তফাৎটা হচ্ছে সাধারণ প্রতিবেদনের সাথে পোস্ট এডিটের যে পোস্ট এডিটে কোন রকম নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে কিছু করা হয় না। পোস্ট এডিট হচ্ছে একটা জেনারেলাইজড আইডিয়া নিয়ে আলোচনা করা হয়। বিশ্লেষণধর্মী লেখা হয়। একটা জেনারেলাইজড আইডিয়া নিয়ে আলোচনা। যেমন ধরো ওই যে ট্রেন দুর্ঘটনা আমরা করলাম যে একটা পার্টিকুলার ট্রেন দুর্ঘটনা মানে সেটা সাধারণ প্রতিবেদন। যদি বলা হয় যে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ভারতবর্ষে বাড়ছে নিয়মিত, সেই বিষয়টা নিয়ে প্রতিবেদন রচনা করো। তার মানে এটা জেনারেলাইজড আইডিয়া নিয়ে। সুতরাং এখানে আমরা পোস্ট এডিট করছি। মানে আ
এডিটোরিয়ালের যে ঘরানা, এডিটোরিয়ালের যে ধাঁচ, সেই ধাঁচে করছি খানিকটা। এইখানে যেমন বলা হয়েছে যে বিষয়টা, যে বিভিন্ন পুর এলাকায় যত্রতত্র আবর্জনা পড়ে থাকার সমস্যা নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। একটা পার্টিকুলার জায়গার কথা বলা হয়নি, বা বলা হয়নি যে তোমার এলাকায় আবর্জনা পড়ে রয়েছে সেটা যদি বলতো তোমার এলাকায় আবর্জনা পড়ে রয়েছে সেটা নিয়ে করো, তাহলে ওটা সাধারণ প্রতিবেদন। তোমার এলাকার কথা মেনশন করে বললে যে এরকম ককব এলাকায় এরকম এরকম হয়েছে সেটা বললে। এখানে তোমার এলাকা বলেনি, এখানে বলছে বিভিন্ন পুরো এলাকায়। তার মানে জেনারেলাইজড ভাবে জিনিসটাকে আলোচনা করার কথা বলছে, তার মানে এটা বিশ্লেষণধর্মী হবে। এবং এখানে তোমার নিজস্ব মতামতের জায়গা থাকবে। সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামতের কোনো জায়গা থাকে না। কিন্তু সাধারণ প্রতিবেদনে যদি নিজস্ব মতামত রাখতেও হয়, সেটা কারোর ঘাড়ে বন্দুক রেখে চালাতে হয় যে একজন ভিকটিম এটা বলেছে বা একজন উইটনেস এটা বলেছে। এইখানে তুমি সলিউশনের জায়গায় নিজস্ব মতামত রাখতে পারো, কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে রাখতে হবে। সলিউশন যদি না দাও তাহলে সমস্যার কথা আলোচনা করে বিশ্লেষণ করে আর কি হবে? তাহলে আমরা কি রাখছি একদম ১ম এ? আচ্ছা, আম আর এইগুলোর ক্ষেত্রে আমরা একটু ওই কায়দা করে হেডলাইন দিতে পারি। যেমন সেই একটা আ জানো যে ওই ছি ছি এত্তা জঞ্জাল যেটা আছে সেটার অনুকরণে এরকম একটা হেডলাইন দেওয়া যেতে পারে। বা সাধারণ যে হেডলাইন যে জঞ্জাল যন্ত্রণায় নাকাল বুড়োবাসী। এখানে নিজস্ব প্রতিবেদনও রাখা যেতে পারে বা ক, খ, গ এর প্রতিবেদনও রাখা যেতে পারে। তার কারণ পোস্ট এডিটের ক্ষেত্রে সাধারণত যিনি লিখছেন, প্রতিবেদনটা যিনি লিখছেন তার নামটা রাখা হয়। সংবাদপত্রে আমরা তাই দেখে থাকি। সেজন্য ক, খ, গ এর প্রতিবেদন লিখতে পারো বা নিজস্ব প্রতিবেদন লিখতে পারো, সমস্যা নেই। এখানে স্থান ক মানে স্থানটা তুমি নাও লিখতে পারো, শুধু ক লিখলেও কোনো সমস্যা নেই। বা স্থান ক যা খুশি। তারিখের ক্ষেত্রে ইংরেজিতে আগে মাস তারপরে তারিখ থাকে, এখানে আগে তারিখ তারপরে মাস থাকে। এখানেও আমরা ওই যে যে কায়দাটা করছিলাম সেই একই কায়দা এখানে ফলো করেছি, যে একটা ভিজুয়াল দেওয়া। আ জেনারেলাইজড ভাবে জিনিসটাকে আলোচনা করব। তার আগে একটা আ নির্দিষ্ট একটা বিষয়ের কথা বললাম এবং তার সঙ্গে বাকিদেরকে কানেক্ট করলাম। নির্দিষ্ট বিষয়টা কি? যে ক শহরের উপকণ্ঠে খ স্কুলে নিত্য প্রায়, আচ্ছা এই যে আ ইনভার্টেড কমাগুলো এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই। ক শহরের উপকণ্ঠে খ স্কুলে নিত্যপ্রায় ১২০০ পড়ুয়ার যাতায়াত। স্কুলের গলিতে ভ্যাট উপচে রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে আবর্জনা। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সকলকেই নিয়মিত নাকে রুমাল চাপা দিয়ে আবর্জনা মারিয়ে যাতায়াত করতে হয়। আ এই যে অংশটা আ এই যে অংশটা এটা হচ্ছে ওই ১ম এর যে ভিজুয়ালটার কথা বলেছিলাম, যেটা আমরা সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রেও করেছিলাম। মানে ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেটা করেছিলাম, বা আ যেটা আমরা ওই আ সেমিনারের ক্ষেত্রে, সেমিনার বলছি সরি, ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আমরা করেছি, ক্যাম্প, সেখানেও আমরা একই জিনিস করেছি। এখানেও তাই, একটা ভিজুয়াল দিয়ে শুরু করছি এবং সেই ভিজুয়ালের পরে তার সঙ্গে বাদবাকিদেরকে কানেক্ট করছি। এই অব্যবস্থার চিত্র কেবল ক শহরের নয়, রাজ্য জুড়ে বিভিন্ন পুর এলাকায় বর্জ্য যন্ত্রণা অতিষ্ঠ সাধারণ মানুষ। তুমি সরাসরি এইখান থেকে শুরু করতে পারো। এটা হচ্ছে তোমার ভার্ব। কি নিয়ে বলছি আমি? ইংরেজি, বাংলা একই জিনিস। আগেরগুলোর ক্ষেত্রেও আমি ইংরেজিতে দেখিয়েছি, ইংরেজি বাংলাতে একই জিনিস। এটা বাংলায় দেখাচ্ছি, বাংলা ইংরেজিতে একই জিনিস। তাহলে তুমি সরাসরি এটা দিয়ে শুরু করতে পারো। তুমি যদি ভিজুয়াল দিয়ে শুরু করতে চাও করতে পারো। তুমি এটা দিয়ে শুরু করতে পারো যে হোয়াট? কি হচ্ছে? তারপরে কি কজেস। আ একটা 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 ওই প্রতিবেদন বা একটা ইনফো যদি দেওয়া যায়, যদি মনে থাকে, ঠিক আছে। আবার বলছি ফ্লেক্স করার জন্য, মনে থাকবে না পরীক্ষা হলে। সুতরাং এসব রাখার প্রয়োজন নেই। গত বছরের স্বচ্ছ সর্বেক্ষণ প্রতিবেদনে নোংরা শহরের তালিকায় উঠে এসেছে রাজ্যের একাধিক শহরের নাম। কজ মূলত বর্জ্য প্রক্রিয়াকরণের সঠিক পরিকল্পনা বাস্তবায়নের অভাব, ভ্যাটের জন্য শহরের বাইরে স্থান নির্বাচন, প্রক্রিয়াকরণে পুর কর্তৃপক্ষের গড়িমসি, সঠিক নজরদারি এবং নাগরিক সচেতনতার অভাবই এর জন্য দায়ী। এইটা হচ্ছে কজেস। এটা হচ্ছে কারণ। যে সমস্যার কথা আমরা আলোচনা করছি সেই সমস্যার কারণ। তারপরে কি? ফলে যত্রতত্র ছড়িয়ে থাকা জঞ্জাল হয়ে উঠছে রোগের আঁতুড়ঘর। তাতে দৃশ্য দূষণ তো রয়েইছে, তাছাড়া বিভিন্ন জায়গায় জঞ্জাল থেকে উৎপন্ন মিথেন গ্যাসের প্রভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনাও আকছার ঘটছে। এটা হচ্ছে কনসিকুয়েন্সেস। এটা হচ্ছে কনসিকুয়েন্সেস। তারপর কি? শহরকে স্বচ্ছ রাখার দায়িত্ব, এটা হচ্ছে সলিউশন। শহরকে স্বচ্ছ রাখার দায়িত্ব কেবল প্রশাসনের নয়, নাগরিকেরও। পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের মূল দায়িত্ব নিতে হবে নাগরিকদেরই। পুর কর্তৃপক্ষ যথাযথ সময়ে জঞ্জাল সংগ্রহ ও প্রক্রিয়াকরণের দিকে নজর দিলে এবং কলকারখানা থেকে উৎপন্ন বর্জ্যে হ্রাস টানার ব্যবস্থা করলে আশু বিপদ এড়ানো সম্ভব। এটা হচ্ছে সলিউশন। সাজেস্টিভ সলিউশন, প্রবাবল সলিউশন, পসিবল সলিউশন। সব মিলিয়ে ১৫০ শব্দের মধ্যে জিনিসটাকে, এখানে ১৫০ নিয়ে একটু হয়তো ১০-১৫টা শব্দ বেড়েছে, খুব বেশি নয়।
তবে তুমি মোটামুটি এই যে ১ম এ যে ভিজুয়ালটা দেওয়া হয়েছে, এই ভিজুয়ালটাকে যদি বাদ দাও, তাহলে ১৫০ শব্দের মধ্যে চলে আসবে। তাহলে ১ম এ আমরা রাখছি হোয়াট, কি হয়েছে? তারপরে কজেস, কারণ কি? কনসিকুয়েন্সেস কি? মানে তার তার ফলাফল কি হচ্ছে? সমস্যাটা কোথায়? এবং তারপরে হচ্ছে পসিবল সলিউশন। সেটাকে এড়ানোর জন্য আমাদের কি করতে হবে? সমস্যার কথা তো সবাই বলে। একজন যখন চিঠি লিখে আ উম কর্তৃপক্ষকে বলছে, সেখানেও সে সমস্যার কথা বলছে। তুমি যখন প্রতিবেদন একটা লিখছো, সেই প্রতিবেদনের সমস্যার সাথে, সাথে তোমার কি সাজেশন? তুমি কি সমাধান এখানে সাজেস্ট করছো? সেটা তোমাকে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করছি? সেই সমাধানের কথা বলছি। হুম? এই হচ্ছে তাহলে যদি একটা পোস্ট এডিট বা উত্তর সম্পাদকীয় যাকে আমরা বলছি, যেটা বিশ্লেষণমূলক প্রতিবেদন, সেই বিশ্লেষণমূলক প্রতিবেদন আমরা কিভাবে করব তার একটা ধাঁচা, তার একটা স্ট্রাকচার। আরো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের বিশ্লেষণমূলক প্রতিবেদনে বিভিন্ন রকমের বিষয় থাকতে পারে। কোথাও, কোথাও আ অনেকের একটা প্রশ্ন থাকে পোস্ট এডিটে কোনো কোটেশন দেওয়া যাবে কিনা? অনেক ক্ষেত্রে আমরা কোটেশন যেমন ধরো যদি বলা হয় যে মেট্রো রেলের সম্প্রসারণ যেটা হয়েছে সেটার ফলে মানুষের কি উপকার হয়েছে, এরকম যদি বিষয় নিয়ে লেখো। সেখানে আমি একটা সাধারণ মানুষের একটা ইমাজিনারি কোনো একজন মানুষের আমি একটা আ বা কোট আনকোট সেখানে করতেই পারি। তার একটা বক্তব্য সেখানে রাখতেই পারি। তাতে আমার আ আ বিষয় ভাবনা, বিষয়বস্তু আরো স্ট্রং হবে, আরো শক্তিশালী হবে। আমি সেটা রাখতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সুতরাং বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে তুমি যখন পোস্ট এডিট লিখছো, মানে বিশ্লেষণমূলক প্রতিবেদন যখন লিখছো, সেখানে কোটেশন একেবারেই বর্জনীয়। সেটা একেবারেই অচ্ছুত, এরকমটা মোটেই নয়। কেননা পোস্ট এডিটে আমাকে ১৫০ টা শব্দে নামাতে হয়। এই ১৫০ টা শব্দে আমার বিশ্লেষণের তেমন জায়গাই থাকে না। যেমন আমার যদি এটা WBCS এর জন্য লেখা হতো, তাহলে এই যে কারণগুলো যেটা বলা হচ্ছে যে আ এই যে আ পরিকল্পনা বাস্তবায়নের অভাব, এইটার জন্য একটা আলাদা সেন্টেন্স আমি রাখতাম। ভ্যাটের জন্য শহরের বাইরে স্থান নির্বাচন, এর জন্য আলাদা একটা সেন্টেন্স রাখতাম। প্রক্রিয়াকরণে পুর কর্তৃপক্ষের গড়িমসি, এই বিষয়টার জন্য একটা আলাদা কিছু রাখতাম। ২-১ টা হয়তো ইনফরমেশন সেখানে ঢোকানোর চেষ্টা করতাম। ক্লার্কশিপ এসব কিচ্ছু নয়। ফ্ল্যাগশিপে আমাকে ৭-৮ মিনিটের প্রতিবেদন নামাতে হবে। সুতরাং সেখানেই এত বিশ্লেষণ, এত এই সেই সব মাথায় রাখার প্রয়োজন নেই। ৪ টে জিনিস মাথায় রাখবে যদি বিশ্লেষণমূলক কিছু আসে, মানে পোস্ট এডিট যদি আসে, হোয়াট, কি হয়েছে, কজেস কি, কনসিকুয়েন্সেস কি, পসিবল সলিউশন কি। এই ৪ টের মধ্যে জিনিসটাকে ফেলার চেষ্টা করবে। এখানে আমি ৪ টে প্যারাগ্রাফ করেছি, তোমরা ৩ টে প্যারাগ্রাফ করতে পারো। মিনিমাম ৩ টে প্যারাগ্রাফ বলা হয়। ৩ টে, ৪ টে, ৫ টা যা খুশি করতে হবে। তো আমার মনে হয় ৩ টে প্যারাগ্রাফের মধ্যে জিনিসটাকে রাখাটাই শ্রেয়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সাজেস্টিভ আলোচনা যে আমরা প্রতিবেদন রচনা কিভাবে করব। তবে আবার শেষে বলছি, ১ম এ ঠিক যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম যে এটা একেবারেই ইন্ডিকেটিভ, কোনোভাবেই এক্সহস্টিভ নয়। সুতরাং যে যেভাবে শিখেছো, যে যেভাবে করেছো, যে যেভাবে পড়েছো, জেনে এসেছো সে সেভাবেই করো। আ এটা শুধুমাত্র আমি একটা ইন্ডিকেটিভ কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এইমাত্র। আর আ আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি পিডিএফ প্রয়োজন হয়, আমার যে এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটার লিঙ্ক দেওয়া আছে এতে আমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয়। আর আ উম হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটা ৩ নম্বর গ্রুপ। ১ এবং ২ নম্বর গ্রুপে যারা আছো তারা কেউ ৩ নম্বর গ্রুপে দয়া করে জয়েন করো না। টেলিগ্রাম গ্রুপে অনেকে আছো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আ এইটার পিডিএফটা অ্যাকচুয়ালি তোমরা এইখান থেকে যদি চাও এটা স্ক্যান করেও ডাউনলোড করে নিতে পারো। আর ওখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমাদের যদি কারোর মক দেওয়া-টেওয়ার প্রয়োজন হয়, আ আমার ৩-৪ টে মকের সেট, মানে হাতে সময় আর খুব বেশি নেই। ৩ দিন, মাঝখানে ২ দিন সময় আছে টুকরোটুনি। এটা থেকে চাইলে স্ক্যান করে নিতে পারো। আ স্ক্যান করলে এটা ডাউনলোড করে নিতে পারো, এই পিডিএফটা। মাঝখানে শুক্র, শনি সময় রয়েছে। আমি চেষ্টা করছি যে আমার ২ টো ৩ টে বা ৪ টে মক আ এই ২ দিনে প্র্যাকটিস করার জন্য আজ রাত্রিবেলা আ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়ার। গাইডেন্স প্রোগ্রাম ব্যাচের বেশ কয়েকটা মক। যাই হোক, তো সেইটা ওখানে শেয়ার করে দেওয়ার। তোমরা ওখান থেকে মকগুলো নিয়ে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ২ টো গ্রুপেই দেবো। সেখান থেকে নিয়ে তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করতে পারো। চেষ্টা করেছি মোটামুটি একটা আম স্ট্যান্ডার্ড মক যেরকম হওয়া উচিত সেভাবেই জিনিসটাকে রাখার। আ খুব ওই ফ্লেক্স করা বা অযথা স্টুডেন্টের মনোবল দুর্বল করা বা মনোবল ভেঙে দেওয়া মক দিয়ে সেটার চেষ্টা সেখানে করা হয়নি। মোটামুটি স্ট্যান্ডার্ড বা যেরকম আসা উচিত পরীক্ষায়, ক্লার্কশিপ পরীক্ষায় যেরকম আসা উচিত মোটামুটি সেরকমই রাখার চেষ্টা করা হয়েছে। বাদবাকিটা তোমরা দেওয়ার চেষ্টা করো। আর একেবারে শেষ দিকে যতটা সম্ভব কম মক দেওয়া যায় আমার মনে হয় তত ভালো। ডিমোটিভেট না হওয়াই ভালো। মক যখন দেবে তখন মকের স্ট্যান্ডার্ড বুঝে নিয়ে মক দেওয়া ভালো।
যাতে করে মক দেওয়ার পরে মনে না হয় যে আমি কি করলাম। চলো ভালো করে প্রিপারেশন করো। আরো যদি ২-১ টা ভিডিও কিছু নিয়ে আসা যায়, দেখব। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা কমেন্টে লিখো যে কি প্রয়োজন এই শেষ মুহূর্তে। যদি কোনো কিছু দিতে পারি, যদি কোনো কাজে লাগতে পারি, খুশি হব। আ চলো, বাই।